তারেক রহমানের জন্মদিন আজ। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই বলেছেন প্রধান উপদেষ্টা। বিচারের আগে দলটির রাজনীতি নয়, রাজপথে নামার হুঁশিয়ারি হাসনাতের। হাইকোর্টের ৩ বিচারপতি সালমা মাসুদ, কাজী রেজাউল হক ও একেএম জহিরুল হকের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। কমিটি গঠনের আশ্বাসে তিতুমী শিক্ষার্থীদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। মানুষকে জিম্মি করে আন্দোলন নয়, কঠোর হবার আভাস আইন উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। 1967 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তিনি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দলটির নেতাকর্মী আর সমর্থকরা। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় কার্যক্রমে, পাশাপাশি পালন করছেন নানা মানবিক কর্মকাণ্ড। তারেক রহমানের জীবনের নানা দিক তুলে ধরছেন মহিবুল্লাহ মুহিব। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের টালমাটাল নানা দিক। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার বিএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 1991 ও 96 সালের নির্বাচন প্রচারে অংশগ্রহণ করলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে অল্প সময়ে নেতাকর্মীদের মাঝে পরিচিতি পান দক্ষ সংগঠক এবং উদ্দীপনা সৃষ্টিকারী নেতা হিসেবে। 2007 সালে রাজনৈতিক দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। প্রবাসী থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতে নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি দলীয় নেতাকর্মীদের পরিচালনা করেন, ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন। শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা ছিলেন সংযত। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এবার জন্মদিন পালনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিনটিতে বরং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তারেক রহমানের নির্দেশে 24-এর গণঅভ্যুত্থানে হতাহতের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছে বিএনপি পরিবার নামের একটি সংগঠন। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সেই সাথে ফিরিয়ে দিতে হবে জনগণের ভোটাধিকার। রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ সবকিছুই রুগ্ন হয়ে পড়বে বলে মনে করেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আমরা ছোট ছোট উঠান বৈঠক করব। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে এক কর্মশালার আয়োজন করে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী কর্মশালাটি ছিল প্রশ্নোত্তরে জমজমাট। দেশ পরিচালনায় বিএনপির ভাবনা ও বাস্তবতা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। যে কোনো পর্যায়ের নেতা কর্মীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিন শেষে জনগণের কাছেই যেতে হবে বলে স্মরণ করিয়ে দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার, জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। কর্মসংস্থান, রপ্তানি, রেমিটেন্স সহ সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনমানের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পরামর্শ দেন তারেক রহমান। সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ, আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। ফোকাস এক জায়গায় রাখার দাবি জানিয়ে প্রশাসন, ইসি আর বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় আলোচকরা বলেন, ৭১-এর রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছে তখন সৈনিক জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। আবারও ৭ই নভেম্বরে জিয়ার নেতৃত্ব পেয়েই দেশের জনগণ আশ্বস্ত হয়েছে যে দেশ এগিয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দেওয়া ৩১ দফা রাজনৈতিক সংস্কারের জন্য যথেষ্ট। তাদের অগ্রাধিকার হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনা। আমরা বলছি, যারা আমরা একটু বয়স্ক, প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এর আগে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপির ঢাকা বিভাগ। এর উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিগত সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি। আজকে যারা সংস্কারের কথা বলছে,
সেদিন কিন্তু তারা এই সংগ্রামে অনেককে দেখি নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের মূল সত্য, যে সত্যকে অস্বীকার করতে পারবে না। কাজেই এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। তিনি বলেন, জুলাই আগস্টের গৌরব কারো একার নয়, এটি সবার। এটাই হচ্ছে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে প্রধান উপদেষ্টার কোনো আপত্তি না থাকার কথাও সাক্ষাৎকারে উঠে আসে। সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে ভারতের সঙ্গে সম্পর্ক, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনগুলো স্পষ্ট প্রোপাগান্ডা। এ ধরনের ভারতীয় প্রতিবেদন আর ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বাংলাদেশের সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টা কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে খুনিদের বিচার শুরু হয়েছে। যত দ্রুত করা সম্ভব করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তবে বিচারে স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। মঙ্গলবার ব্যানার নিউজ বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, 5 আগস্টের পরের 3 দিন কোনো সরকার না থাকায় আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেছে। বাকি অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগের বিচার আগে করতে হবে। আহতদের চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে যারা ভিতরে ভিতরে পুনর্বাসন করতে চায় তারা জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছে না। তিনি বলেন, আগে আওয়ামী লীগের বিচার, পরে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, আওয়ামী লীগের আমলে হত্যা, গুমের বেশি শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। অবশ্যই প্রতিটি ঘটনার বিচার চায় বিএনপি। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, আওয়ামী লীগের বিচার হতেই হবে এবং একই সাথে যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। আমাদের কথা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে শুধু নয়, শোষণের সাথে এই যে জনগণের মত প্রকাশের অধিকার দমনের ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের লেসপেন্সার যাদের বলা হয়, যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং শিক্ষক জড়িত ছিল, সেটা আমিও হই, সবারই বিচার হওয়া উচিত। দুঃখজনকভাবে একটা বিষয় কি, এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, রেভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পিনাট্রেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বীদের দ্বারা। মানে আমরা যত দ্রুত করা যায়, আমরা তো যত দ্রুত করা, এই জন্য আমরা দ্রুত করতে চাচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা এমনভাবে চাচ্ছি যে কেউ যেন এসে না বলে যে তুমি যেই ট্রায়ালটা করছো সেটা ঠিক হচ্ছে না, সেটা অন্তত অনেক শর্টকামিং আছে, এটা অনেক উইকনেস আছে, যেটা মনে হচ্ছে যে না একজনকে জোর করে যার বিচার, আমরা এটা দ্রুত করব এবং খুব ভালোভাবে করব, এইটুকু এটা আমি বলতে। পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি একেএম জহিরুল হক। সংবিধানের 94-এর 4 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পাঠান। মঙ্গলবার রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহের 19 নভেম্বর এই প্রজ্ঞাপন জারি করেন। 2019 সালের 22 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদেরকে বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় তিতুমিরের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এমন বাস্তবতায় 7 দিনের জন্য বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের ভেতরে এবং আশপাশে
পুলিশি অবস্থানের প্রতিবাদে মিছিল করে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত সড়ক কিংবা রেলপথ অবরোধ না করে সরকারের বার্তার জন্য অপেক্ষা করবে তারা। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য মহাখালী থেকে তিতুমির কলেজ পর্যন্ত কয়েক স্তরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে শিক্ষার্থীরা। সরকারের সুনির্দিষ্ট আশ্বাসে আপাতত সন্তুষ্ট বলে জানায় শিক্ষার্থীরা। আন্দোলনের নামে মানুষকে জিম্মি করার অপচেষ্টা রুখতে জনমত গড়ার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারকে আন্দোলনকারীরা বেশি পেয়ে বসলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে। অভিযুক্ত রাজনৈতিক দলকে শাস্তির সুপারিশ করার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুমোদনের জন্য আজ উপদেষ্টা পরিষদে উঠেছে বলে জানান তিনি। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত জানাতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অভিজ্ঞতার ঘাটতি থাকলেও কোনো অন্যায় না করে দিনরাত ১২ ঘন্টার বেশি সময় ধরে কাজ করছেন তিনি। সব মিলিয়ে ১০০ দিনের কর্মকাণ্ডে নিজেকে ১০-এর মধ্যে ৪ মার্ক দেন আসিফ নজরুল। জানান, বিচার বিভাগীয় সংস্কারের পাশাপাশি বিচারক নিয়োগে আইন করা হচ্ছে, বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। উপদেষ্টা জানান, আন্দোলনের নামে এখন যা হচ্ছে তা অযৌক্তিক। এসব আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত। আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। পরিবার ও আত্মীয় স্বজনদের নিরাপদে বাইরে পাঠিয়ে নিজেও দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার কাছে জবাবদিহি চাইতে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। আইন উপদেষ্টা আরও জানান, হয়রানিমূলক মামলা হওয়ার বিষয়ে সরকার অবগত এবং একই সাথে বিব্রত। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগই দ্রুত নিজ পেশায় ফিরতে আগ্রহী বলেও জানান আসিফ নজরুল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার শেখ মুজিবুর রহমানকে বানিয়েছে রাজনৈতিক ঈশ্বর, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বানিয়েছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। এই ঈশ্বরদের দাপটের কাছে কাজী নজরুল ইসলামের মতো গণমানুষের প্রতিনিধিকে তেমন তুলে ধরা হয়নি। মঙ্গলবার 24-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক আলোচনা সভায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সংবিধানে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠলে নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন। নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। কামরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও সমালোচিত হন। এদিকে কামরুল ইসলামের ছেলে ডাক্তার তানজির ইসলাম আদিত নিয়ম বহির্ভূতভাবে বিচারকের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার কাছে চলে যাওয়াকে কেন্দ্র করে হুলস্থুল অবস্থা তৈরি হয় আদালত পাড়ায়। ছেলেকে সহযোগিতার অভিযোগ তুলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারাত বিভাগের নাজির শাহ মোহাম্মদ মামুনের কক্ষ ভাঙচুর করেন আইনজীবীরা। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা একটি রিটের উপর প্রাথমিক শুনানি করে এসব আদেশ দেয়। রিটকারী আইনজীবী হাইকোর্টের শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। প্রতারণামূলক একটি চুক্তি বলেছেন আইনজীবী। পরে হাইকোর্ট এই চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছে। 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছে। দেশের স্বার্থে আদানি চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মত হাইকোর্টের। তারেক রহমানের জন্মদিন আজ। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই বলেছেন প্রধান উপদেষ্টা। বিচারের আগে দলটির রাজনীতি নয়, রাজপথে নামার হুঁশিয়ারি হাসনাতের। হাইকোর্টের 3 বিচারপতি সালমা মাসুদ, কাজী রেজাউল হক ও একেএম জহুরুল হকের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। কমিটি গঠনের আশ্বাসে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। মানুষকে জিম্মি করে আন্দোলন নয়, কঠোর হবার আভাস আইন উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।